আজকে বিধানসভা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকের বিধানসভার দিকে নজর ছিল সারা বাংলার, এবং এখন কি হচ্ছে, লাইভ যেহেতু টেলিকাস্ট হচ্ছে, সেই কারণের জন্য আমরা রাজ্যের সাধারণ মানুষ যারা ভোট দিয়ে বিধায়ক নির্বাচন করেছি, তারা তাদের বিধায়ক কি করছেন বিধানসভায় সেটাও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আজকের ফোকাস দুটো জায়গায় রাখবো আজকের হাল্লা বলে। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি আজকের অনুষ্ঠানে। যে দুটো জায়গা ভীষণভাবে নজর কাড়ল, এক হচ্ছে হুমায়ুন কবিরের কয়েকদিন আগের বক্তব্য আপনারা শুনেছেন, সেই প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে যা যা বললেন আমি শোনাবো আপনাদের। আর অন্যদিকে যেটা নিয়ে তর্কের একেবারে তুঙ্গে, আলোচনার তুঙ্গে গেছে, সেটা হচ্ছে গুন্ডা দমন বিল, অর্থাৎ জননিরাপত্তা সমাজ বিরোধী বিল। এই যে বিল আসলো, তাতে মুখ্যমন্ত্রী বললেন যে এবার আর অপরাধ করে ছাড় পাওয়া যাবে না, আইনের মারপ্যাচে তার ফাঁক গলে যে আপনি বেরিয়ে যাবেন এবং আবার নির্বাচনে লড়াই করবেন, আবার জিতে আসবেন, আবার মানুষকে অত্যাচার করবেন, সেটা হবে না। এবার হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য এই সমস্ত অপরাধী যারা, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে, ক্ষতিপূরণের প্রবিধান রাখা হয়েছে। আপনারা জানেন যে সিএ ওয়াকফ যে আইন, ওয়াকফ, সেই সময়টাতে কি ব্যাপক পরিমাণ গন্ডগোল হয়েছিল মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলাগুলোতে। তো কাজেই যারা সরকারি সম্পত্তি ভাঙবে বা বাড়িঘর ভাঙবে বা জিনিসপত্র নষ্ট করবে, তাদের কাছ থেকে 3 গুণ সম্পত্তির মাসুল আদায় করা হবে। অর্থাৎ কড়া একটা বিল, যেটা নিয়ে অনেক বিরোধীরা তারা মুখ খুলেছেন, অনেকে বলেছেন তাদের মতন করে। তবে এই বিলটি শেষে ধ্বনি ভোটে আলোচনা হলো সব কিছুর পরে। 176 পক্ষে, 41 জন বিপক্ষে এবং 20 জন বিধায়ক তারা বিরত থেকেছেন ভোটদানে। এই ম্যান্ডেট পেয়ে ধ্বনি ভোটে বিলটা পাস হয়ে গেছে। এখন আপনাদেরকে শোনাই যে বিল নিয়ে কি মন্তব্য বিধানসভায় এসছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। তিনি যখন জবাবি ভাষণ দিচ্ছেন এই বিল সম্পর্কে তর্ক বিতর্কের পর কি বলেছেন তিনি, একবার শুনব। এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতি দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল কাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে পরিবারকে স্যালুট করুন। এই যে ছবিগুলো আমরা দেখছিলাম, এই ক্ষেত্রে এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এদের পরিবার বামপন্থী পরিবার আজকে উল্লেখ করেছেন। আজকে ঠিক একই রকমভাবে উল্লেখ না করলেও কয়েকদিন আগে বিষয়টা এসছে, সেটা হচ্ছে তামান্নার পরিবার। তামান্নার পরিবারও বামপন্থী করা পরিবার। কিন্তু কখনোই রাজনৈতিক সীমাবদ্ধতা বিচারের ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না। আবার এই যে বিলটিকে, অনেকের মধ্যেই এরকম একটা সম্ভাবনা, এখন তো সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু ছড়িয়ে দেওয়া খুব সোজা। আমি দেখছিলাম যে গতকাল কুণাল ঘোষ খুব সুন্দর করে মুখ নেড়ে নেড়ে নানান কথা বোঝাচ্ছেন এই বিল সম্পর্কে, ফেসবুকে দেখছিলাম। তো এই বিলকে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য ব্যবহার করা হবে না, রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করা হবে না, সেটাও পরিষ্কার মুখ্যমন্ত্রী করেছেন। এখন সময় বলবে কি হয় না হয়, বা আজকের এই আলোচনায় টেবিলে
এই বিলের পক্ষে বিপক্ষে অনেকেই আলোচনা করবেন যারা আমাদের আজকের বক্তা রয়েছেন। আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। স্নেহায়ন সরকার আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই স্নেহায়নকে আজকের অনুষ্ঠানে। শক্তি মৈত্র জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, শক্তিদাকে স্বাগত জানাই। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আসবেন। আজিজুল বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষক, তিনিও আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। শক্তিদাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। শক্তিদা, এই বিলের পর খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে যারা গুন্ডা বিরোধী তাদের আনন্দ পাওয়ার কথা। তো আমার তো আপনাকে দেখে মনে আপনি গুন্ডা বিরোধী। গুন্ডা দমনে আপনিও নিশ্চিতভাবে আইনের সঙ্গ দেবেন, নাকি এর মধ্যে কিছু অ্যাডিশন অল্টারনেশনের জায়গা ছিল? আপনার কি মনে হয়? জননিরাপত্তা সমাজবিরোধী বিল পাশ করার জন্যে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় এনেছেন, এবং উদাহরণস্বরূপ হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং পরবর্তীকালে তুমি বললে তামান্না, দুটো পরিবারই বামপন্থী পরিবার। তাদের যারা খুন করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দেবুদাস উষার। কিন্তু আমি আর একটা কথা বলি, এই বিলটা এই ধনী ভোটে পাস না করিয়ে সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বা বিধায়কদের নিয়ে বা বিচারপতিদের নিয়ে এটার পর্যালোচনা করা একান্ত দরকার ছিল। কারণটা হচ্ছে যে আজকে কোনো আন্দোলন করতে গিয়ে কাউকে সমাজবিরোধী চিহ্নিত করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আজকে কোনো রকম মিটিং মিছিল, আজকে সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল সরকারের কাজের বিরোধিতা করবে, যেটা অন্যায়, এটাই গণতন্ত্রের নিয়ম। সেইখানে এই বিলটা ধনী ভোটে পাশ করে দেওয়া হলো এবং দেখা গেল 40 জন তার বিরুদ্ধে, 20 জন ভোটদানে বিরত থেকেছে এবং 176 জন পক্ষে। এটা খুব স্বাভাবিক, কারণ 208 জন বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার মানুষ তার গণতান্ত্রিক রায় দিয়েছে। সেইখানে আপনারা কেন শক্তিদা মনে করছেন যে রাজনৈতিক আন্দোলন করতে গেলে তিনি মূলত সমাজ বিরোধী হিসাবে চিহ্নিত হবে? না, কারণ নেই। যেমন ঠিক সমাজ বিরোধী হিসেবে একটা রাজনৈতিক আন্দোলন করতে একটা বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করতে গিয়ে পথ অবরোধ করলো এবং সেখানে উনি বলছেন যে 3 গুণ প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হবে, এবং সেটা যদি হয়, আজকে আন্দোলন করতে গিয়ে আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়াবে সে তোমরা রাত জাগো আন্দোলনে দেখেছো কিভাবে বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা পূর্বতন সরকার, আজকে নতুন সরকার এসছে। এই বিলটা এইভাবে পাস না করে যদি বিলটা সিলেক্ট কমিটিতে পাঠানো হতো এবং বিলের অ্যাডিশন অল্টারেশন করা হতো, এটা তো মনে হচ্ছে ব্রিটিশদের আমল, যে একটা বিল আমি চাপিয়ে দিলাম, তোমাকে সেটা মানতে হবে। তার মানে আপনি মনে করছেন যে এটা মিসইউজ হতে পারে, এই তো? ডেফিনেটলি। কিন্তু আপনি কি কখনো ভাবছেন যে এই যে গুন্ডারা যারা মুর্শিদাবাদ শামসেরগঞ্জে সরকারি বাস জ্বালাচ্ছিল, রেলগেট ভাঙছিল, রেলের কেবিন পোড়াচ্ছিল, আমি তোমাকে একটা কথা বলি, এই সমাজ বিরোধীরা কোনো রাজনৈতিক দলের হয় না। তাহলে আবার আপনি কেন বলছেন সমাজ বিরোধীরা কোনো রাজনৈতিক দলের হয় না? এরা রাজনৈতিক দলের পতাকাটাকে ব্যবহার করে। এই ব্যবহার করতে গিয়ে গত 15 বছর চূড়ান্তভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। নেক্সাসটা হচ্ছে পুলিশ, সমাজ বিরোধী এবং রাজনৈতিক নেতা নেত্রী। সেইটার বিরুদ্ধেই মানুষ রায়টা দিয়েছিল। সেই রায়টা দিতে গিয়ে একটা বিল আনা হলো, গণনিরাপত্তা সমাজবিরোধী বিল, এবং বলা হলো সেখানে যদি সরকারি সম্পত্তি নষ্ট করা হয় তাহলে, এবং আর একটা কথা বলা হয়েছে, কাকে সমাজবিরোধী চিহ্নিত করবে, কে সমাজবিরোধী নয়, সেটার গ্যারেন্টিটা কে দেবে? ট্র্যাক রেকর্ড দেখে সমাজ বিরোধী কিনা সেটা চিহ্নিত। রাজনৈতিক নেতাদের গ্যারেন্টি নেই। কোনো বিরোধী রাজনৈতিক দল আজকে সরকারের গঠনমূলক বিরোধিতা করবেই। যেমন এই বিলটার আমি তীব্র আপত্তি জানাই। এই বিলটা নিশ্চয়ই যারা গুন্ডা, যারা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সম্পত্তি নষ্ট করে, যারা রেলগেট ভেঙে দেয়, যারা রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তিকে নিজেদের স্বার্থে আগুন জ্বালিয়ে দেয়, তাদের বিরুদ্ধে বিলটা আসলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার জন্য না। তাহলে বিরোধী রাজনৈতিক দল কোনো রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে
সেখানে মিটিং মিছিল করতে গিয়ে, পথ অবরোধ করতে গিয়ে, মিছিল করতে গিয়ে তখন যদি এই বিলটার প্রয়োগ হয়, তাহলে এই বিলটা আমি বুঝতে পারি। আপনি বলছেন যে কিন্তু আজকে সেটাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমি একবার চালাবো, সেটা শোনাবো, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন স্নেহানের কাছে যাওয়ার আগে যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য এই বিল ব্যবহার করা হবে না। একবার চালাই সোমদত্ত, একবার চালান যে কি চলবে প্লিজ। ধর্ম যে সম্প্রদায়ের হন, আইন মেনে চলুন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। বিধানসভায় বলা মানে এটা অন রেকর্ড, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজেও উল্লেখ করলেন যে আমি এখানে দাঁড়িয়ে বলছি যে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য এই বিল ব্যবহার করা হবে না। না না দেবাশিস, সেটা যেমন উনি আজকে অন রেকর্ড বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন, বিধানসভায় সবই বক্তব্য রেকর্ড করা হয়, সেই রেকর্ডগুলো পরবর্তীকালে রাজনৈতিক দলের মনে এই দ্বিধা আসছে কেন আমি তো বুঝতে পারছি। আমার মনে এই দ্বিধা আসছে এই কারণে, আজকে যে ভ্যান্ডালিজম এই বাংলা দেখেছে, মনে এই কারণে এই দ্বিধা আসছে যে একটাই কারণ, যে এই বিলটা কোনো সিলেক্ট কমিটিতে পাঠানো হতো, স্পিকারের কাছে পাঠানো হতো, স্পিকার সেটাকে সিলেক্ট কমিটি, উনি এনেই বিলটাকে ধ্বনি ভোটে পাশ করিয়ে দিলেন, এবং উনি গ্যারেন্টি দিচ্ছেন যে আমি অন রেকর্ড আমি বলছি যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে এই কোন রকম কারুর উপর এই বিল প্রয়োগ করা কাছে যাই। স্নেহায়ন, আমরা গত এক দশকে দেখেছি যখনই কোনো আইন বা কোনো বিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনা হয়েছে, প্রথম আমার যেটা অবজারভেশন, দেদার শিক্ষিত একদম হোয়াইট কলার পলিটিশিয়ানরা তাকে মিস কমিউনিকেট করার চেষ্টা করেছেন। প্রথম আমার আজও মনে আছে, সিএ বিল আসলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যারা হোয়াইট কলার পলিটিশিয়ান, বিভিন্ন মানে আমরা দেখে অভ্যস্ত, অভিষেকের এগেনস্টে যদি অনেক অভিযোগ আছে, তারা পরিষ্কার বোঝাচ্ছে যে সিএ মানেই হচ্ছে এনআরসি, সিএ মানেই হচ্ছে এনআরসি। এমনকি তার মধ্যে কংগ্রেস তার অংশীদার, কংগ্রেসও বোঝাচ্ছে যে সিএ মানে হচ্ছে এনআরসি, এই বোঝালো। দ্বিতীয়ত কি, ওয়াকফ বিল যখন আসলো, ওয়াকফ বিরোধী যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন, সেখানেও মানুষকে ভুল বোঝানো হলো, বুঝি একটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সরকারি বাস সম্পত্তি, রাস্তা ভাঙচুর, গাড়ি ইট পাটকেল ছোড়া, রাস্তায় অগ্নিসংযোগ, সব কিছু হলো। সেখানে এই বিলের কতটা প্রয়োজনীয়তা ছিল। পাশাপাশি রাজনৈতিক নেতারা আজকে যে সংশয়ের মধ্যে রয়েছেন, শক্তিদার কথা স্নেহায়ন আপনি শুনলেন, যে আমাদেরকে গ্রেপ্তার, মানে যারা রাজনৈতিক কর্মী, আমাদের বলতে সমস্ত রাজনৈতিক কর্মী যারা বিক্ষোভ করবেন, মিটিং মিছিল করবেন, এটি তো সবই গণতন্ত্রে, তাদেরকে গ্রেপ্তার করা হবে না তো স্নেহায়ন? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসন হাতে পাওয়ার পরে প্রথমেই উনি বলেছিলেন যে এই রাজ্যে গত 15 বছর ধরে যেভাবে শাসকের আইন কায়েম করা হয়েছিল সেটাকে ভেঙে ফেলে আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন কায়েম করার জন্য যেরকম শক্ত হাতে পুলিশকে আজকে অপরাধ দমন করতে হবে, সেরকম শক্ত হাতে প্রশাসনকে যে কোনো রকমের ক্রাইমকে মোকাবিলা করতে হবে, সেরকমভাবে তাদের সহযোগিতায় কিন্তু একটা শক্তিশালী আইনও দরকার আছে। আজকের এই বিল আইনে পরিণত হওয়াতে আজকে পুলিশ এবং প্রশাসনকে শক্ত হাতে ক্রাইম মোকাবিলা করাতে সহযোগিতা করবে। এবার আসি আমি বিরোধীদের উৎকণ্ঠার প্রশ্ন। বিরোধীদের উৎকণ্ঠা যেটা তাদের বিরুদ্ধে ইউজ হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তার প্রথম বক্তব্যে বলেছিলেন, যেই মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন থাকার সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে তার দলের এমএলএদেরকে মার্শাল দিয়ে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছিল, তারপরে দাঁড়িয়ে সে ম্যাসিভ মেজরিটি নিয়ে জিতে আসার পরে বলেছিল এই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন। উনি স্পিকারের কাছে অনুরোধ করেছিলেন যে আপনি আমাদের থেকে বেশি অপোজিশনকে বলতে দেবেন। আমরাও বিশ্বাস করি, দলের তরফ থেকে বিশ্বাস করা হয় যে যতক্ষণ না গঠনমূলক বিরোধিতা থাকবে ততক্ষণ কোনো রাজ্য এগায় না, গণতন্ত্র বাঁচে না। স্নেহায়ন, কখনো মনে হচ্ছে গত 15 বছরের যে কালচার,
সেই কালচার থেকে এখনো শক্তিদাদের ওই জন্য মাইন্ড রিফ্রেশ হয়নি, এখনো ডিটক্সিফাইড হয়নি। ডিসঅক্সিফাইড না, বিষয়টা হচ্ছে 15 বছর তো সত্যি কথা বিরোধীদের ব্যাপারে নানান রকম ব্যবস্থা নিয়েছে মমতা। আজকে কংগ্রেসের দুজন প্রতিনিধি আছেন, আমি বলছি যে প্রথম যে অধিবেশন হলো, রাজ্যপাল ভাষণ দিল, রাজ্যপালের ভাষণের ওপর সমস্ত দলকে বলার সুযোগ দেওয়া হয়েছে কি হয়নি? শক্তিদারা অভিযোগ করতে পারবেন তাদেরকে হাউসে বলতে দেওয়া হচ্ছে না? সিপিএম পারবে, আইএসএফ পারবে, মৃত তৃণমূল, ঋত তৃণমূল, 2 তৃণমূল পারবে বলতে? আজকে বিষয়টা হচ্ছে প্রথম, যদি এই রাজ্যের যারা বিরোধী দল আছে তৃণমূল এখন তাদেরকে মৃত তৃণমূল বা ঋত তৃণমূল কোনো তৃণমূলই অভিযোগ করতে পারবে না। আমি বলছি যে আজকের বিরোধী দলকে, যে কটা বিরোধী দল আছে, আমরা বলছি আপনারা সরকারেরকে সমর্থন করবেন কোনো ইস্যুতে বিরোধিতা করবেন, সেটা আপনাদের বিষয়। সেই বিরোধিতার একটি প্রসেস আছে। আমরা 15 বছর বিরোধিতা করেছি, আমাদের বিরোধী রাজনীতি শেখাবেন না। তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তার জন্য আপনারা মিটিং করুন, মিছিল করুন, হাউসে বলুন, দরকার হয় আপনারা প্রশাসনের কাছে গিয়ে আপনাদের ডেপুটেশন দিন, অনেক উপায় আছে, আমরাও করেছি। এবার সেইটাকে যদি আপনারা হিংসাত্মক লেভেলে নিয়ে যেতে চান, আপনারা সরকারি সম্পত্তি ধ্বংস করতে চান, সেখানে তো প্রশাসন ব্যবস্থা নেবেই, কেন প্রশাসন সবার বিরুদ্ধে সমান। এবং আমি যখন এই কথা বলছি তখন বিরোধী দল না, সেটা আমার দলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আজ অবধি তুমি বিশ্বাস করবে না, আজ অবধি ভোট পরবর্তী সময়ে আমাদের বিজেপি কার্যকর্তারা অনেক সময় অনেকে অতি উৎসাহিত হয়ে যদি কিছু কাজ করে থাকে তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এই পুলিশ কাউকে রেয়াত করে না, এই প্রশাসন রং দেখে না, ধর্ম দেখে না, তারা আইনের মতো কাজ করে। তাই আমি বলছি বিরোধীদের কাজ অবশ্যই গঠনমূলক বিরোধিতা তারা করবে কিনা তারা জানে, কিন্তু তার প্রসেস আছে, প্রসেসে করতে হবে। একটা আইনকে সামনে নিয়ে, একটা ইস্যুকে সামনে নিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। আমার তোমার ট্যাক্সের টাকায় যে সরকারি সম্পত্তি, যেটা হয়তো দেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের কাজে লাগানো যেত, যে টাকাটা অন্য যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে লাগানো যেত, সেই টাকাটা আমার ওই সম্পত্তিকে মেরামতের কাজে লাগানো হবে, তা তো হবে না। যে ধ্বংস করবে তার নিজের প্রপার্টি থেকে, নিজের পকেটের টাকা থেকে ওই টাকাটা তোলা হবে, একদম সোজা কথা। এতে যদি তুমি মনে করো প্রশাসন করা হয়েছে, হ্যাঁ প্রশাসন করা হয়েছে। প্রশাসন দুর্বল হয়ে থাকলে কি হতে পারে সেটা দেখা গেছে। ওই 10টা হুমায়ুন কবির তৈরি হতে পারে, আর প্রশাসন শক্ত হলে কি হতে পারে আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দেখিয়ে দিয়েছে একদম। এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে হুমায়ুনের এটাই, আপনারা ধরে নিন এটাই ওর এই ধরনের বক্তব্যের শেষ বক্তব্য। দুটো প্রসঙ্গ উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক হচ্ছে পার্ক সার্কাসে পুলিশের দিকে ইট ছোড়া, পার্ক সার্কাসের মোড়ে 7 পয়েন্টের ওখানে ইট ঢিল ছোড়া। দ্বিতীয়ত হচ্ছে আসানসোলে ফাঁড়ি আক্রমণ। দুটো ক্ষেত্রেই এই রাজ্যের পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, এরপর ফার্দার এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। এবং সত্যি কথা বলতে এই ধরনের ঘটনার ঘটেওনি। উনি উল্লেখ করেছেন যে বকরিদ, মহরম এসব তো আপনারা পালন করেছেন ভালোভাবে, আইনকে হাতে তুলে নেবেন না, আইন মতো চলুন। আইন মতো চললে কোন ধর্ম, কোন সম্প্রদায়, কোন দল, এটা সরকার দেখবে না, আইনটাকে দেখবে। আইনের শাসন তো তাই বলে। তাহলে সেখানে রাজনৈতিক এই আতঙ্কের কি কারণ? শক্তিদারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একমুখী রাজনীতিতে আতঙ্কিত না হয়ে 24-এর আগে জোটে বসলেন, কিন্তু শক্তিদারা কি রাজনৈতিক কারণের জন্যই আতঙ্কগ্রস্ত হচ্ছেন? মানে যেহেতু দিল্লির বিরোধী কংগ্রেস, তাই মানে বিরোধী শক্তি হিসাবে কংগ্রেস আছে, তাই। আমি যাই হোক, এইসব বিষয় তো আলোচনা হবে, কিন্তু আমাদের আরও দুজন গেস্ট, আমি দেখা যাক একটা বিরতি নিয়ে ফিরে আসি, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় কিনা, সঙ্গে থাকুন। ফিরে আসলাম। অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক নেতা, বিশ্লেষক। অমিতাভদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অমিতাভদা, এতক্ষণে দুজন বক্তার বক্তব্য, মানে আমাদের প্যানেল গেস্টের বক্তব্য হয়ে গেছে অলরেডি। আপনি ছিলেন না হয়তো অনলাইনে, তার জন্য হয়তো আমি জানি না কন্টিনিউয়েশনটাকে রাখা একটু হয়তো কঠিন হবে, কষ্ট হবে। কিন্তু আমি জাস্ট আপনাকে একটা জায়গায় উল্লেখ করে দিই যে আজকে এই যে গুন্ডা দমন যে আইন, এই আইন সম্পর্কে শক্তি মৈত্র বলছেন, মানে কংগ্রেস মুখপাত্র বলছেন, যেটাকে রাজনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যবহার করা হবে না। তো হয়তো শক্তিতে খানিকটা বলছেন যে বিরাট একটা মিটিং মিছিলে যদি উত্তেজনা ছড়ায়, তাহলে হয়তো কিছু ভাঙচুর হয়তো হতেও পারে বা নাও হতে পারে, এরকম একটা ব্যাপার। তাহলে সেটা সরকার কি চোখে দেখবে? দ্বিতীয়ত, স্নেহায়ন বিজেপি মুখপাত্র আমাদের এখানে বসে স্নেহায়ন বললেন যে
সরকারের দু মাসের সময় আপনারা দেখেছেন কোনোই রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হয়নি, এবং আমরা একটা বাইট শোনালাম যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য আইন ব্যবহার করা হবে না। আমার আজও মনে আছে অমিতাভদা একের পর এক অনুষ্ঠানে আপনি আমাদের রেসপেক্টেবল অনারেবল গেস্ট থেকেছেন। কখন? যখন ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে, যখন মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি জ্বলছে, যখন বৈষ্ণব ঘাটাম না বৈষ্ণব নগরী ওখানে এসে মানুষ থাকতে শুরু করছে, নদী পেরিয়ে কোনো রকমে প্রাণে বাঁচছে, ছুটে পালাচ্ছে মানুষ, একজন বৃদ্ধা তার সমস্ত সম্পত্তি লুটপাট করে নিয়েছে, তার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুরো সঞ্চিত অল্প একটু সোনা সেটুকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে থ্রেট করার হুমকি দেওয়া হয়েছে। আপনি মনে হয় সেই প্রোগ্রামগুলোতেও ছিলেন যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার চপার দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে। আমি শুধু আপনার কাছে আসব এইটা জানবার জন্য যে এই রাজনৈতিক হিংসা বা সাম্প্রদায়িক হিংসাকে প্রতিহত করবার জন্য এই বিল কতটা গুরুত্বপূর্ণ। তবে তার আগে আপনাকে শোনাবো যে এই হারমাদের জন্ম বামেদের আমল থেকে, আজকে সেটাও শুভেন্দু অধিকারী বলেছেন। কি বলেছেন আগে শোনাই অমিতাভদা, তারপর আপনার প্রতিক্রিয়া শুনবো। সালে পাঁশকুড়া লোকসভা ছিল, যেটার নাম ঘাটাল হয়েছে, সেখানে গুরুদাস দাশগুপ্ত হেরে গেলেন বিক্রম সরকারের কাছে। তারপরেই গেল রব উঠল, সরকার পরিবর্তন হবে 2001। সেই সরকার পরিবর্তনের হাওয়াকে, জনমতকে আটকানোর জন্য তৈরি করা হলো সংগঠিত হারমাদ বাহিনী। সেই আরমাদ বাহিনীকে নেতৃত্ব দিলেন গোঘাটের অভয় বাবু, আরামবাগের মোজাম্মেল বাবু, হলদিয়ার লক্ষণ বাবু, গড়বেতার সুশান্ত বাবু, বাঁকুড়ার অমিয় বাবু, আর নাম বলে বিখ্যাত করতে চাই না, ক্যালেন্ডারে পরিণত হয়েছেন, যদিও ডোমকল থেকে একটা ভদ্রলোক জিতে এসেছে। আজকে সেই কারণে তারা শূন্য। অমিতাভদা, সিপিএম এর বিরোধিতা নয় এই বক্তব্যে খুব পরিষ্কার, কারণ তিনি বলেছেন যে ডোমকল থেকে এক ভদ্রলোক জিতে এসেছেন, আর অন্যদিকে হারমাদ ওই সেই চেনের সেই তথাকথিত লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের নাম, অমিয় বাবুদের নাম আজকে আরেকবার উঠে আসলো। এই আইন কতটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ? আসলে প্রশ্নটা দুটো পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে আইনের প্রাসঙ্গিকতা, একটা হচ্ছে আইনের প্রেক্ষিত হিসেবে তার ইতিহাসটা। দেখুন দেবাশিস, আমি শুরু করবো যেখান থেকে, সেটা হচ্ছে আইনের প্রেক্ষিত হিসেবে যে ইতিহাস চর্চা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে। তিনি সম্ভবত সেই সময় তার রাজনৈতিক কেরিয়ার শুরু হচ্ছে, বা সেই সময় তিনি বিগিনার্স, অতএব সেই ইতিহাস খুব স্পষ্ট করে তিনি মনে রেখেছেন। কিন্তু পশ্চিমবাংলার বুকে এই গুন্ডারাজের ইতিহাস কিন্তু আরো পুরনো। আজ শক্তিরা একটু আহতই হবেন, হয়তো ব্যথিত হবেন আমার কথায়, তবু তার সামনেই বলতে চাই, কংসাল বলে একটি কথা পশ্চিমবঙ্গে, নকশাল এবং কংগ্রেসীদের একটা মিলিত শক্তি একসময় এই পশ্চিমবঙ্গে কায়েম হয়েছিল, এবং পরিষ্কার এদের ভূমিকাটাই ছিল সেই সময়কার যে মানে সিপিএম কর্মী বা বাম কর্মীদেরকে হত্যা করা, এবং ব্যাপকভাবে এরা নকশালদের ভেতরে মিশে গিয়ে নকশালদের যে ব্যক্তি হত্যা রাজনীতি ছিল সেই রাজনীতিকে আরো অনেক প্রসারিত করেছিল। ফলে ইতিহাসে ৭৭-এর আগের কথা বলছেন। হ্যাঁ, পেশি শক্তির ব্যবহার সে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেজিমে বিভিন্ন চেহারায় ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই সমস্ত দুর্বৃত্তকে রাজনৈতিক পক্ষ নিয়ন্ত্রণ করতো শিকল পরিয়ে, অর্থাৎ যখন দরকার তখন এদেরকে কাজে লাগানো হতো জনমতকে দাবিয়ে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, এবং তার সুফল সেই সময়কার সরকার তার মতো করে পেয়েছে। কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি একটা গোটা সরকার, যে সরকারটাকে এই দুর্বৃত্তরা নিজেদের সরকার মনে করছে, এবং নিজেদেরকে মানে এই সরকারের অংশী যারা, শরিক যারা, এমনকি মন্ত্রী যারা, তারা নিজের এক একজন প্রতিষ্ঠিত দুর্বৃত্ত, শুধু দুর্নীতিবাজ নন, বাহুবলী দুর্বৃত্ত। এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে দুটো জিনিস একেবারে স্থায়ীভাবে এই ধারণা তৈরি হয়েছিল, এই রাজ্যটার আর কিছু হওয়ার নেই, এই রাজ্যটা গোল্লায় চলে গেছে। অপেক্ষাকৃত সম্ভাবনাময় পরিবারের মানুষেরা তাদের সন্তানদের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন, মেয়েদেরকেও বাইরে বিয়ে দিয়ে দিচ্ছিলেন,
নিরাপত্তা, জীবনের নিরাপত্তার কথা ভেবে, নারী নিরাপত্তার কথা ভেবে, আর গ্রামাঞ্চলের মানুষ যারা অপেক্ষাকৃত ততটা অবস্থাপন্ন নন, তারা এখানে পড়ে পড়ে মার খাচ্ছিলেন এই বাহুবলীদের হাতে পড়ে। আমরা ওই জেসিবি, তারপর ট্র্যাক্টর, তারপর শাহজাহান, তারপর এরকম লম্বা যে উল্লেখ আজ মুখ্যমন্ত্রী নিজেও করেছেন, গ্যালারিতে বসেও ছিলেন আজ অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজনেরা। ফলে এই যে একটা সরকার 15 বছর ধরে রাজত্ব করলো, যেটা দুর্বৃত্তরা তাদের আপন সরকার, নিজেদের সরকার বলে ভাবতে পেরেছিল, এবং তার জন্য তাদের এক সীমাহীন দৌরাত্ম পশ্চিমবঙ্গে আমরা 15 বছর ধরে দেখেছি। এর ফলে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে আইনের শাসনের প্রতি আস্থা সম্পূর্ণ চলে গেছে। সেইটাকে ফিরিয়ে আনা, সেইটাকে পুনর্অর্জন করা, মানুষের মনে আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, শাসনের প্রতি আস্থা প্রতিস্থাপন করা একান্ত জরুরি। বিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপকরা প্রহৃত হয়েছেন, অধ্যাপকরাই অন্য অধ্যাপকদের পিটিয়েছেন, প্রশাসনিক কর্তাদের গায়ে হাত উঠেছে। এই সমস্ত, এই যে দুর্বৃত্তায়ন ঘটে গেছে সমস্ত স্তরে, তার বিপক্ষে দাঁড়িয়ে যদি শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থার প্রাবধান রেখেই এমন ধরনের আইন কাঙ্ক্ষিত ছিল, প্রত্যাশিতই ছিল। আমি আমার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, না অমিতাভ দা, প্রত্যাশিত ছিল আর কাঙ্ক্ষিত ছিল এই দুটো শব্দ আমি বুঝলাম, কিন্তু এটা কি প্রয়োজনীয় ছিল, আপনি সেটা বলুন। একেবারেই প্রয়োজনীয় ছিল, না হলে মানুষের ভরসা জাগতো না এই সরকারের উপরে। এবং এখন তো জার্সি বদলটা খুব সহজ হয়ে গেছে, মানে হাতে একটা ডিম নাও, গেরুয়া একটা গেঞ্জি পরো, তৃণমূলে যাকে একটা খুশি না। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন জীবনতলার ওই ব্যক্তি, মানে ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি নাকি এনআইএ গ্রেপ্তারির আগে 3-4 বার মেসেজ করেছেন, ক্ষমা করা যায় না, এরকম ভাবে মেসেজ করেছেন, বুঝতে পেরেছেন? স্বাভাবিক, এই আকুতিগুলো এখন আরো বেশি শোনা যাবে বাংলার আকাশে বাতাসে। গেরুয়া রঙের বাড়িতে রং চেঞ্জ করে গেরুয়া রং করার চেষ্টা করেছিল অমিতাভ। খুব দরকার ছিল এই ভয়টা, অপরাধীদের চোখে এই ভয়টা ফিরে আসা খুব দরকার ছিল, অন্যথায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আমি মনে করি একটি আইন যদি সেই ভয়কে ফিরিয়ে নিয়ে আসে, মাস্টারমশাইয়ের হাতে ছড়িটা ফিরে আসুক, ছড়ির আঘাত করবে। আচ্ছা, আমাকে একটা ছোট্ট প্রশ্নের অমিতাভ দা একটু উত্তর দিন। শক্তিদার যে সংশয়টা রয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হবে কিনা, মানে ধরুন আপাত হিংসাহীন রাজনৈতিক যে সমস্ত বিক্ষোভ বা আন্দোলনগুলো হয়, হ্যাঁ, সেখানে ঠেলাঠেলি, পুলিশের ব্যারিকেড ভাঙাভাঙি হতে পারে। এখন শক্তিদার প্রশ্ন, পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে দেখা গেল কেউ ধরলো পুলিশের ব্যারিকেডের পয়সাটা শক্তিদার পকেট, মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি, শক্তিদার পকেট থেকে ব্যারিকেডের পয়সাটা নিয়ে নিল, যে তুমি ফেলেছো এর পয়সাটা দাও, এরকম হবে না? স্মরণে থাকবে শক্তিদা কেন এটা বলছেন, আমি সেটা বুঝতে পারি, মনস্তত্ত্বটা খুব সহজবোধ্য। শক্তিদার মনে থাকবে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো, তখন কতজন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল এবং তাদের কি অপরাধে সিদ্ধার্থ শঙ্করের সরকার জেলে ভরেছিলেন। অর্থাৎ সমস্ত কালা কানুনগুলো, এসমা, নাসাই, কালা কানুনগুলোকে ব্যবহার করে ওরাই ওদের ইতিহাসকে কলঙ্কিত করেছেন, কিভাবে আইনকে বিরোধী দমনের কাজে লাগানো যায়। অতএব আজ ওদেরকে এই কথাটা বলতে হচ্ছে, যখন আরেকটা আইন তৈরি হচ্ছে দুর্বৃত্ত দমনের, অপরাধী দমনের, তখন সেটার অপব্যবহার হবে না তো? ওদেরকে এই আশঙ্কাটা করতে হচ্ছে, কারণ ওদের রাজনীতির এটা, ওরা যখন শাসনে থাকেন তখন এটা তার অঙ্গ হয়ে যায়। এই জরুরি অবস্থা বলুন, এসমা জারি করা বলুন, মিসা জারি করা বলুন, আমার বাবা সাধারণ একজন রেল কর্মচারী, সাধারণ একজন মানে তাকে, তিনি ওই 74-এর রেল ধর্মঘটে নেতৃত্ব দিতে গিয়ে দীর্ঘ 18 বছর বরখাস্ত দেখেছেন, জেলখানায় থেকে পুলিশের মার খেয়ে তার শরীরের নিম্নাঙ্গ সম্পূর্ণ মানে পক্ষপাত, মানে সার শূন্য হয়ে গেছিল। ফলে আমি সেই ক্ষতিগ্রস্ত পরিবারের একজন মানুষ, ফলে আমি জানি। ফলে শক্তিবাবু যে কথাটা বলছেন, শক্তিদা যে কথাটা বলছেন, সেই কথাটার পেছনে তারই তিনি অতীতের আয়নার দিকে, মানে কংগ্রেসের পুরনো ইতিহাস আজকে আবার রোমন্থিত হচ্ছে শক্তিদার গলা থেকে। আচ্ছা অমিতাভ দা, এবার সবথেকে ইন্টারেস্টিং যে অংশ, আজিজুল দা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, আমি স্বাগত জানাবো আজিজুল দাকে। কিন্তু এই বিল কতটা গুরুত্বপূর্ণ সেটা যেরকম ইম্পর্টেন্ট, তার পাশাপাশি এখনো কিছু নেতা তারা ভাবছেন যে এখনো শাসকের আইনই আছে। পরিষ্কার করে বিজেপির লোকেরা এখানে এসে বলতেন, যারা মুখপাত্র হিসাবে আমাদের এখানে আসছেন, যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সকে সম্পূর্ণভাবে একটা অপরাধী, এবং অমিতাভ দা বললেন একাধিক দুর্বৃত্ত। এবং আজকে দেখুন, পুলিশ চাইলেই তথ্য প্রমাণ নিয়ে ওই স্নেহায়নের কথায় মৃত তৃণমূলের
কত লোককে গ্রেপ্তার করে ফেললো, মৃত তৃণমূল আর মৃত তৃণমূল। আমার ইউনিক লেগেছে এই ডেসক্রিপশন। তো এখন ব্যাপার হচ্ছে কত মানুষকে গ্রেপ্তার করা গেল। হ্যাঁ, ঋত তৃণমূলেরও হয়েছে। সকালবেলা একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছিল, যিনি যোগা দিবসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করেন। তাহলে বলা যেতে পারে, তারপরে তাকে ভাবতে পারছেন আইনের শাসনের এই জায়গাটা পুরো মানে অ্যাবসলিউটলি জিরো হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে আজিজুল দা কিভাবে দেখছেন? আর হুমায়ুন, এটা গতকাল রেজিনগরে, যদিও আজকে শুভেন্দু অধিকারী বলেছেন তার ছেলেকে দাঁড় করিয়ে 72% মুসলিম অধ্যুষিত এলাকা থেকে জেতানোর কম্পালশন রয়েছে হুমায়ুনের কাছে, সেই কম্পালশন থেকে বলেছেন। কিন্তু এটাই ওনার শেষ বক্তব্য, এরপর আর বলতে উনি সাহস পাবেন না। কি বলেছেন হুমায়ুন সম্পর্কে সেটাও শোনাবো। শুনে আজিজুল দা কি বলছেন এই আইন এবং হুমায়ুন নিয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী, আসুন একবার আপনাদেরকে শোনাই। হয়েছে যে এনাপি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আগের দিনই আমি তোমার প্যানেলে আমি বলছিলাম যে বর্তমান সরকার যদি হুমায়ুনের এই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য পদক্ষেপ গ্রহণ করে, আমি সাধুবাদ জানাবো। আমি বলেছি একদিন আগে সম্ভবত বলেছি। বিষয় হচ্ছে এই যে হুমায়ুন হচ্ছে বাংলার রাজনীতির একজন রংবাজ পলিটিশিয়ান। কেন সেটা আমি আগের দিন বলেছিলাম। 2011 থেকে 2026-এ তার রাজনৈতিক পট পরিবর্তন, মানে একের পর এক দল পরিবর্তন, এবং বিজেপির হয়েও তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, বিজেপি করেওছে 2-3 বছর আগে। এই হচ্ছে পলিটিক্যাল রংবাজ, রাজনৈতিক রংবাজ। সঙ্গে সঙ্গে এই ভোটের রেজাল্টের পরও, ভোটের রেজাল্টের আগে কি বলেছিলেন যে দরকারে আমি বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হব কিংবা বিজেপির সরকারকে আমি সমর্থন করব। ভোটের পরে আমি বলেছি, উনি বলেছিলেন, সবগুলো আছে তোমাদের পেয়ে যাবে, ভোটের পরে বলেছিলেন যে আমি একটা বাবরি মসজিদ করছিলাম, তাতেই বিজেপির 207 হয়ে গেছে। 2029-এর লোকসভাটা আসতে দিন, এই বাবরি মসজিদ আমার কতই গিয়ে দাঁড়ায়, আর বিজেপির সংখ্যা 2000 লোকসভায় পশ্চিমবাংলা থেকে 42টা আসনের মধ্যে কোথায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ পরিষ্কারভাবে হুমায়ুন যে রাজনীতি করছিল, সেই রাজনীতি হচ্ছে। আজিজুল, আপনি ভুলে গেলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আমি ডাকবো, এটা ভুলে গেলেন মনে হয়। না, বলা হয়নি। আমি প্রেক্ষিতটা, আমি ক্রোনোলজিটা মেনটেন করতে হবে। এইবার দেখো, আমি যেটা বলছিলাম, এই হুমায়ুন পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে তিনি সাম্প্রদায়িক লাইনে গিয়ে
ভোট ব্যাংকের রাজনীতি করছেন। আজকেও বলেছেন এই তোমার সাংবাদিকদের সামনে যে বলছে আমার সংগঠন রক্ষার জন্য, সংগঠনকে বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করব। তার মানে তিনি দাঙ্গাও লাগাতে পারেন, তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ধর্মে ধর্মে বিভাজনটা করতে পারেন, এবং বিভাজনটা যে করেছেন সেটা পরিষ্কার। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়েছে হুমায়ুনের রাজনৈতিক কার্যকলাপে এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ডে, সেটা হচ্ছে হুমায়ুন হচ্ছে কারোর পৌষমাস, কারো সর্বনাশ, এইটা খুঁজে নিতে হবে। অর্থাৎ এ হচ্ছে দুই দিকেই কাটে। কার পলিটিক্যাল ডিভিডেন্ড হুমায়ুন, সেই অঙ্কটা কিন্তু সবাই কষছে। একটা কথা বললাম, আর তুমি একটু আগে বলছিলে তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হলে ছেড়ে দেবেন। আসলে কি এই হুমায়ুন প্রথম থেকেই বলছি যে বাংলার সবচেয়ে আনস্টেবল পলিটিক্যাল লিডার হচ্ছেন এই হুমায়ুন। না, আমি ওনাকে না ওইভাবে পলিটিক্যাল, উনি তো ওনার জনতা উন্নয়ন পার্টি করেছেন কয়েকদিন আগে মানে ভোটের জাস্ট আগে। ওনাকে রাজনীতিবিদ, তার আগে আপনি এমন একজন ব্যক্তির কথা বললেন যে তৃণমূল করেছে, যে বিজেপি করেছে, যে কংগ্রেস করেছে, যে অজিত চৌধুরীকে লিডার বলে মেনেছে, সবকিছু করেছে। আমি তা বলছি না। আমার কথা এই যে অ্যাগ্রেশন তৈরি করা, মানুষের বিরুদ্ধে ক্ষোভ, রাগ, আপনি একটু আগে বললেন সাম্প্রদায়িকভাবে দাঙ্গা শব্দটা ব্যবহার করলেন, সেটা তৈরি হতে পারে। তাহলে তো আমার তো কথা, এ তো রাজনীতিবিদের আগে দাঙ্গাবাজ। তাহলে পরিষ্কারভাবে জিরো টলারেন্স নিয়ে গভর্নমেন্টকে ওর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে অ্যারেস্ট করতে হবে, একদমই করতে হবে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে এই যে সরকার এখনো পর্যন্ত জিরো টলারেন্সের যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে, এটা যদি দেখাতে পারেন তাহলে 2023 সালে তোমাদের এই চ্যানেলে বসেই আমাদের কিন্তু দেখতে হয়েছে পঞ্চায়েত নির্বাচনে একজন ব্যালট বক্স মাথায় নিয়ে ছুটছে, তাই তো, এবং সেই জলে ভাসিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলো কমে যাবে যদি গুন্ডা দমনের আইন, জিরো টলারেন্সে আমি দল দেখবো না, আমি মত দেখবো না, কোন সম্প্রদায় থেকে এসছে আমি দেখবো না, সে আমার দলের কিনা আমি দেখবো না, এটা যদি সরকার করতে পারে তাহলে এই সরকার পশ্চিমবঙ্গের সরকার হবে, এই সরকার কোনো ভারতীয় জনতা পার্টির সরকার হবে না। সেটা করতে পারলে আমরা অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকারটা চলছে সেই সরকারকে বাংলার আপামর মানুষ যোগ্য সরকার হিসাবে মেনে নেবে। কিন্তু তার অন্যথা যদি হয়, যদি হয় এমন যে আমার দলের লোকেরা কোনো না কোনো ভাবে একটু ট্রিটমেন্ট অন্যরকম পাচ্ছে, উদার ট্রিটমেন্ট পাচ্ছে, সেখানে কিন্তু প্রশ্ন করার জায়গা কিন্তু থাকবেই। আচ্ছা, স্নেহান কিছু বলবেন? জাস্ট আমি স্নেহানের থেকে শুনে আর মর্নিং শোজটাতে আমাদের এই সরকার এখন অবধি যে খুব একটা বেশি নির্বাচন করার সুযোগ পেয়েছে তা তো না। একটাই নির্বাচন করেছিল, ফলতার বাই ইলেকশন। আমার মনে হয় না ফলতার বাই ইলেকশনে কোনো বিরোধী দল কোনো অভিযোগ করতে পেরেছে। মানুষ বেরিয়েছে, ভোট দিয়েছে এবং রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছে। আমি বলছি এখন অবধি একটা ইলেকশন আছে না। এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছে, বিজেপি রাজ্য সরকার করেনি। না আমি বলে দিই, পঞ্চায়েত নির্বাচন করে রাজ্য সরকারের দ্বারা। আরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বহুবার আক্রমণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বহুবার আক্রমণ করা হয়েছে, তারা বিজেপি দ্বারা পরিচালিত হয়। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করছে বিজেপি রাজ্য সরকারে, তারপরে কটা ইনসিডেন্ট হয়েছে বলুন না। বলছি তো। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, আপনি বলছেন হুমায়ুন আনস্টেবল। আমাদের প্রশ্ন হুমায়ুন স্টেবল না আনস্টেবল সেটা না, আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশাসন স্টেবল ছিল কি? হুমায়ুন আজকে যে স্টেটমেন্ট করেছে তার থেকে অনেক বেশি খতরনাক স্টেটমেন্ট, অনেক বেশি স্টেটমেন্ট 2024-এ করেছিল। কি করেছিল প্রশাসন? হুমায়ুন ছেড়ে দিন, আজকে শওকত, জাহাঙ্গীর, শাহজাহান, কি রাজা গাজী, এরা কোথা থেকে তৈরি হলো? পুলিশ প্রশাসন মাথার থেকে সরে গেছে, আজকে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছে। আজকে এরা হয়েছে, এরা শাহজাহান হয়েছে, জাহাঙ্গীর হয়েছে, শওকত হয়েছে, পুলিশ এবং প্রশাসনের মদতে সরিয়ে দিলে কিচ্ছু নেই। এগুলো একদম কিচ্ছু নেই, কাগজে বাগো না। ঠিক, আমি আসবো, ঠিক এই জায়গায় আসবো, আমি শক্তিদার কাছে আসবো, অমিতাভদার কাছে যাব। ঠিক তাই, যে পুলিশ প্রশাসন এবং রাজনীতির যে ক্ষমতা তাকে ব্যবহার করে শওকত হয়েছে, তাকে ব্যবহার করে আপনার হুমায়ুন তৈরি হয়েছে, এবং আরও একাধিক যে যত জায়গায় শেখ শাহজাহান থেকে শুরু করে যত গুন্ডাগর্দির যা খবর আসে, মানে ভাবা যাচ্ছে যে ভরতপুরে এনআইএর গাড়ি ভাঙছে লোক, মানে এলাকার দুষ্কৃতীরা। এনআইএ তদন্ত করতে গেছে ভরতপুর, তো সেখানকার ভরতপুর না, আমার মনে হয় ভুল হচ্ছে জায়গাটার নাম, ভগবানপুর বা ইত্যাদি জায়গায়। তো সেখানে এনআইএ গাড়ি ভাঙছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন
যে কেন ওরা থানাকে না ইনফরমেশন দিয়ে গেছে, এরকম ঘটনা তো ঘটবেই, ভাবা যায়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন গত প্রশাসক, তিনি বলছেন। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আসুন একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর ফিরে এসে শক্তিদা অমিতাভদার কাছে যাব, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমি শক্তিদার কাছে যাব। সত্যিই তো তাই, স্নেহায়ন যেটা বলছেন যে এর চাইতেও ভয়াবহ মন্তব্য হুমায়ুনের আগে করেছেন, সরকার ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি। এরপর এই যে আমি একটু আগে বলছিলাম ভূপতিনগরে এনআইএর গাড়ি ভেঙে দিল দুষ্কৃতীরা রাতের বেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের পক্ষ নিলেন। অবাক আমরা পরের দিন মিডিয়ার যারা কর্মী রয়েছেন, যে উনি বলছেন যে লোকাল থানাকে না বলে গেলে এরকম হতেই পারে। আচ্ছা, অমিতাভবাবু একটু আগে বলছিলেন যে আয়নায় আমরা বোধহয় ইসমা, নাসা, জরুরি অবস্থার কথা ভাবছি। তা আমি অমিতাভবাবুকে প্রশ্ন করি যে সারা ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত আইনগুলো করছে, তারা নিট কেলেঙ্কারি কী পদক্ষেপ নিয়েছে, 370 ধারা করে তারা কি করতে পেরেছে। আজকে আমার প্রশ্ন একটাই, আমি যে কথাটা বলেছিলাম, আমি নিজের আয়নায় মুখ দেখেই বলছি, কংসার বলে যে কথাটা আপনি বললেন সেটা 1970-71-এর ঘটনা, এবং 70-71-এ বামপন্থীদের থেকে বেরিয়ে একটা অংশ সশস্ত্র বিপ্লবে বিশ্বাস হয়ে চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, সন্তোষ রানা, সুশীতল রায়চৌধুরী এরা তৈরি করলেন। সেখানে কংগ্রেসিরা ঢুকে সিপিএমদের মারল আর পুলিশকে মারল। আপনার এই তথ্যটা সঠিক নয়, এবং আপনি জেনে রাখুন সেই সময় এক দিনে সিদ্ধার্থ শঙ্কর রায় তখন চিফ মিনিস্টার, 72 থেকে 77, এই বারাসাতে আমার ঢিলছোড়া দূরত্বে একদিনে কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এই কাশীপুরে, এই মানিকতলায়। আজকে ঘটনা হচ্ছে একটাই, যে আমার বক্তব্য যে আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ভারতীয় জনতা পার্টি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমরা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দিয়ে আপাতত উনি প্রসঙ্গে আর প্রাসঙ্গিক নন, সুতরাং তাকে আর প্রাসঙ্গিক করে তোলার জন্য তার কথা রেফারেন্স প্রাসঙ্গিক করছি না, আপনার কাশীপুরের কথা বলে প্রাসঙ্গিক করছি না। না, শক্তিদার একটা ওয়াইড পারসেপশন আছে, কারণ কয়েকদিন আগে সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরেছিলেন মমতা ব্যানার্জি। প্রাসঙ্গিক করছি না। শক্তিদার এটাও ভালো লাগলো যে প্রশ্ন হচ্ছে দুর্বৃত্ত দমন নিয়ে উনি চলে গেলেন নিট তদন্ত বা নিট কেলেঙ্কারি। আপনি বললেন যে নাসা, জরুরি অবস্থা, ইসমা, এগুলো এবার আসি অমিতাভদার কাছে। আমি বলিনি না, হলো তো আবার কি, সময় কম, সবাইকে বলতে দিতে হবে। আমি একটা কথা বলি, একটা কথা খুব পরিষ্কার, যে আইন শুভেন্দুবাবু 141 ধনী ভোটে পাশ করালেন, ওটা 176, ওটা পর্যালোচনা করবার জন্য সিলেক্ট কমিটি করতে পারতেন, একবারেই আইন পাশ করিয়ে দিলেন ধনী ভোটে। এবং কি গ্যারেন্টি আছে, কি গ্যারেন্টিটা আছে যে আগামী দিনে বিরোধী গঠনমূলক রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে তাদেরকে সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদের কারাগারে কি বলছেন শুনেনি, তার কোনো গ্যারেন্টি নেই। শুনেনি এবার আজকেরই একটা ঘটনা, আজকে সকালবেলা অ্যারেস্ট করলো ববি হাকিমের একজন অত্যন্ত কাছের লোককে, বিকেলবেলা জামিন হয়ে গেল, 4টের সময় তারা গিয়ে বলল যে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছি। আজকে এই যে সমস্ত ধৃত তৃণমূলরা একের পর এক ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছেন, এরা ভালো হয়ে যাচ্ছে। বিজেপি না, আপনি তো একবারও ভাবছেন না যে অভিযোগটা করেছিল, অভিযোগ তুলে নিল, সেখানে থ্রেট কালচার কাজ করতে পারে না? শামস ইকবালের এগেইনস্টে এর আগে যে 5 কোটি টাকার গাড়ি নিয়ে পুরসভায় যায়, কাজ করবে কেন এই সরকারের আমলে? না, সে করতেই পারে, তার অনুগামীরা তাকে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, নিয়ে বলছে আমরা নিজেদের। অমিতাভদা প্লিজ, এটা স্নেহায়নকে আমি জিজ্ঞেস করে নেব প্লিজ। এরপর খুব ভালো আমি শক্তিটাকে অ্যাসিওর করছি, এক মিনিট আমি অ্যাসিওর করছি, রাজনৈতিক প্রতিহিংসা যদি বিজেপির চরিত্রের মধ্যে থাকতো, তাহলে আজকে আমরা এই শোতে বসে বিধানসভায় কোন বিল পাস হয়েছে সেই নিয়ে আলোচনা করতাম না, আলোচনা করতাম কোন জেলায় কতগুলো লাশ পড়েছে। একদম ভারতীয় জনতা পার্টি 4 মের পরে যেভাবে সংযম দেখিয়েছে, আজকে আমাদের রাজ্য সভাপতি যেভাবে প্রতিটি বিজেপি কর্মীকে
রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকেছে। না, না, ঠিক, এটা। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, রাজনৈতিক প্রতিহিংসা দেখানোর জায়গা এটা থাকলে ঠিক না। এবার একটু অমিতাভদার কাছে শক্তিদা please। রাজনৈতিক প্রতিহিংসা এখনো কিছুই হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা না হোক আমরা চাই। আমরা চুপচাপ মুখ বুঝে শুধু আমরা চুপচাপ আমাদের নেতৃত্বের কথায় মুখ বুঝে আচ্ছা, সব ভুলে গেছে, সব ছেড়ে দিয়েছি, সব ক্ষমা করে দিয়েছি। আচ্ছা স্নেহায়ন, শক্তিদা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। শক্তিদা বলছেন যে ডিম থেরাপি, টমেটো থেরাপিটা ভালো করে। একজন কংগ্রেস নেতাকেও মারা হয়নি, কিন্তু শক্তিদার কি আসলে তৃণমূলের লোকেদেরকে মারলে কষ্ট হচ্ছে? না, আইনটা নিজের হাতে নেবে কেন? আইন যদি নিজের হাতে নেবে কেন? অমিতাভ 2021 সালে 27 দিনে 54 জন কর্মী প্রাণ হারিয়েছিলাম। 54 জন কর্মী অনেকে প্রাণ লিখছেন হারিয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় বোম মারা থেকে ডিম মারা ভালো। কার্যকর্তা গণধর্ষিত হয়েছিল। বোম মারা থেকে ডিম মারা ভালো। আচ্ছা, তৃণমূলকে ডিফেন্ড করবেন না, বাঁচাতে পারবেন না, এটা শেষ। আচ্ছা, ওটা পার শেষ। শক্তিদা তৃণমূলকে বাঁচাতে পারবেন না। শক্তিদা, সোনিয়া গান্ধীও পারবে না, রাহুল শক্তিদা আস্তে আস্তে। অমিতাভদা প্লিজ। আরে বাবা, আপনারা চিৎকার করলে উনি বলতেই পারবে না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যেক আস্তে স্নেহায়ন আস্তে। আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে নামতাম আজকে, কোন তৃণমূল থাকতো না। ঠিক। তৃণমূল থাকতো না। আরে দেখা গেছে অমিতাভদা, এই যে অমিতাভদা, আরে বাবা একটা আলোচনা করা যাবে না আপনাদের? আস্তে আস্তে। আমি অবাক হয়ে যাই, একটা রাজনৈতিক দলে মানে তৃণমূলে একের পর এক পদ আধিকারিক যারা এক একটা নামি গুন্ডা, মানে ধরুন শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তুই বোমবাদিস, তার মানে সে অপরাধী, কিন্তু সে একজন ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে ভাঙড়ের দায়িত্ব দিল। মানে আমি এমন কোন রাজনৈতিক দল দেখিনি যার বিভিন্ন স্টেচারে বসে থাকা নেতারা রিপুটেড। একেবারে আক্ষরিক অর্থেই তাই। এবং এইগুলো হাতে করেই হয় কোথা থেকে? ওই পাড়ার পুজো কমিটি তৈরি করা, চাঁদা তোলা, দাদাগিরি করা, এখান থেকেই। কিন্তু আমি এই বক্তব্যটা তো এতক্ষণ একই কথার পর্যালোচনা মানে পুনরাবৃত্তি হয়ে যাবে, কিন্তু শক্তিটা বেশ কিছু নতুন অ্যাঙ্গেল আমাদের সামনে তুলে ধরলেন। আমার মনে হয় সেগুলো উত্তর দেওয়া উচিত। উনি বলছেন এই বিলটা সিলেক্ট কমিটিতে গেল না কেন? পরিষদীয় রাজনীতিতে সিলেক্ট কমিটিতে কোনো বিল যাওয়া, এটা যেমন সরকারের নমনীয়তাকে প্রকাশ করে, সেই সঙ্গে বোধহয় এটাও এই ইতিহাসও মনে রাখতে হবে, এককভাবে কংগ্রেস যতদিন দেশ চালিয়েছে বা যতদিন জোট সরকার হিসেবে ইউপিএ হিসেবে চালিয়েছে, বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর সবচেয়ে কম দৃষ্টান্ত কংগ্রেসের। এমনকি রাজ্যের ইতিহাস, রাজ্য বিধানসভার ইতিহাস ঘেটেও আমি আপনাকে প্রমাণ দিয়ে দিতে পারবো শক্তিদা। উপদেশ দেওয়া খুব সহজ, করে দেখানো খুব মুশকিল। যখন সংখ্যাগরিষ্ঠতা আমার বিধানসভায় রয়েছে, আমি সিলেক্ট কমিটিতে পাঠানোর মতো এত বিপুল উদারতা নিয়ে প্রথম থেকেই যদি রাজনীতি, পরিষদীয় রাজনীতি করতে বসি, তাহলে আমার সরকারকে দুর্বল বলে প্রতিপন্ন করা হয়। এক। দুই, আপনাকে এও বলি, আপনি চমৎকার একটি বাক্যবন্ধ ব্যবহার করেছেন, যেটি বহুল প্রচলিত বাক্যবন্ধ, বিজেপি ওয়াশিং মেশিন কিনা। আমি বিজেপির পক্ষে বলতে বসিনি, কিন্তু আমার মনে হচ্ছে একই সঙ্গে ধরুন কংগ্রেস কি সেই ওয়াশিং মেশিনের আরেকটা ভার্সন হয়ে উঠতে চাইছে? কারণ কুচবিহারে দেখলাম যে তৃণমূল বিজেপিতে ঢুকতে পারলো না, তারা এসে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল। আলিপুরদুয়ারে সেই চেহারা দেখছি। আপনি আরো আসুন, বাঁকুড়ার দিকে চলে আসুন, সে একই জায়গায় দেখছি। এবং শুভঙ্কর বাবু খুব খুশি যে জাতীয় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে এই উপায়ে, এবং এদেরকে যাতে দলে নেওয়া যায় তার জন্য তদবির করতে তিনি দিল্লি পর্যন্ত দৌড়চ্ছেন। ফলে সার্বিকভাবে ওয়াশিং মেশিন যে তত্ত্ব আপনারা সামনে এনেছেন, তাতে সে যে লাভের গুড়টা আপনাদের ভাগে একটু কম পড়ে গেছে, তাই দ্রুত নিজেরা ওয়াশিং মেশিন মডেলে কনভার্ট করে ফেলছেন কিনা সেটাও একবার তলিয়ে দেখবেন। আজকে আর হাতে সময় নেই, আমাকে শেষ করতে হয়। সরি আজিজুল দা, আমি টাইম দেওয়া গেল না, যেহেতু আপনি অনেকটা পরে এসছেন আর শেষ করার মানে সময় চলে এসছে, আমাদের শেষ করতে হবে। তবে এই আইনের প্রয়োগ কিভাবে হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা তো নিশ্চিত যে গুন্ডামো বন্ধ করার প্রয়োজন ছিল, তার জন্য কনভেনশনাল যে ফৌজদার আইন, তাকে পরিবর্তন করে এই অতিরিক্ত আইনের প্রবিধানও প্রয়োজন ছিল। এখন দেখা যাক কিভাবে পুলিশ প্রশাসন সেটাকে প্রয়োগ করে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ জানাবো স্নেহায়নকে, আজিজুল দাকে, শক্তি দাকে, সঙ্গে অমিতাভ দাকে। নমস্কার।